বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বেশ কিছুদিন ধরেই আলোচনায় গণভোটে কি প্রশ্ন থাকবে সেটি নিয়েও আছে নানা কৌতূহল। সংবিধান সংস্কারের জন্য গণভোটের ব্যালটের প্রশ্ন সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আর সেটি হলো, আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? মঙ্গলবার সনদের বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়। পরে সংবাদ সম্মেলনে কথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। গণভোট কবে হতে পারে সে বিষয়ে কমিশনের সহসভাপতিকে উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, নির্বাচনের দিন সহ তার আগে যে কোনো দিন সরকার জুলাই জাতীয় সনদের ওপর গণভোটের আয়োজন করতে পারে। কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত হবে। যে সকল বিষয়ে সাংবিধানিক বিষয় সংশ্লিষ্ট নয় সে সমস্ত বিষয়ে সরকার যেগুলো অধ্যাদেশের মাধ্যমে যা বাস্তবায়ন করতে পারেন সেটা যেন অবিলম্বে সরকারের পক্ষ থেকে সে সমস্ত বিষয় বাস্তবায়িত করা হয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, এর মধ্যে সুপারিশের অনেক কিছুই আছে যেগুলো সরকারি নির্দেশ এমনকি অফিস অর্ডার দিয়েও বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো যেন সরকার দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করেন। সংবিধান সংশ্লিষ্ট মোট 48টি বিষয়ে সরকারকে পরামর্শ দিয়ে কমিশন এগুলো বাস্তবায়নে দুটি বিকল্প সরকারের কাছে তুলে ধরেছে। যে সুনির্দিষ্ট সুপারিশ দেওয়া হয়েছে সেখানে আমরা এগুলো চিহ্নিত করে দিয়েছি, কোনগুলো অধ্যাদেশের মাধ্যমে কোনগুলো অফিস অর্ডারের মাধ্যমে করা যাবে। কমিশন তাদের সুপারিশে বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে। তবে সংস্কার পরিষদের মেয়াদ হবে 9 মাস। সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে। এই আদেশের বিষয় হবে জুলাই জাতীয় সনদ 2025 সংবিধান সংস্কার বিষয়ক। সরকারের এই আদেশে অধীনে গণভোটের আয়োজন করবেন। এর আগে ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এবং কমিশন সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে। অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই, সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে তারপরে। চলতি মাসের 17 তারিখে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে সরকার এবং বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যদিও জাতীয় নাগরিক পার্টি এবং বাম ঘরানার 4টি রাজনৈতিক দল এই আয়োজনে অংশ নেয়নি। নিয়মিত কাজের পাশাপাশি প্রথম 270 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে আগামী সংসদ। গণভোটে পাশ হওয়ার প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এমন সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এই কাজ সংসদ করতে ব্যর্থ হলে বিকল্প প্রস্তাব রয়েছে ঐকমত্য কমিশনের। সংবিধান সংস্কারের জন্য যে পরিষদ তৈরি হবে সেই পরিষদ জুলাই জাতীয় সনদের স্পিরিট কে ধারণ করে প্রয়োজনীয় সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিবর্তন করতে পারবেন। তবে এই বিল যেহেতু জনগণের দ্বারা যদি অনুমোদিত হয় তবে এটি তাদের সাহায্য করবে। এই বিলগুলো অর্থাৎ এই বিলটি এই যে প্রয়োজনীয় সংযোজনের যে বিষয়গুলো জনগণের দ্বারা সম্মত হবে, যদি সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারে তাহলে গণভোটে পাস হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। ঐকমত্য কমিশনের এই প্রস্তাব সংবিধান সম্মত নয় বলে জানিয়েছেন আইনজীবীরা। এটা সংবিধান সম্মত হয়নি কিছু। সংবিধানে বলে দেওয়া আছে যে কোনো একটা বিল সংসদের উপর কাছে উপস্থাপন করতে হবে যদি এটা সংবিধান সংশোধনের কোনো বিষয় হয়ে থাকে। তখন 2/3 মেজরিটি নিয়ে সংসদ সেটাকে যদি সিদ্ধান্ত নেয় যে সংবিধানের মধ্যে কোনো কিছু সন্নিবেশিত করবে, তখন সংসদ সেটা
টু-থার্ড মেজরিটি দিয়ে এটাকে পাস করে এবং সেটা প্রেসিডেন্টের কাছে পাঠায় এবং প্রেসিডেন্ট তখন সেটা গণভোটের কাছে পাঠাবে, কারণ এখন 15th অ্যামেন্ডমেন্ট হাইকোর্ট বাতিল করে দেওয়ার পর আবার যখন রিভাইভ হয়ে গেছে এটা গণভোটের কাছে যাবে। আর কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বিষয় এটা অটোমেটিক্যালি সংবিধানের মধ্যে সন্নিবেশিত হয়ে যাবে, এটা আসলে সংবিধান সেটাকে পারমিট করে না। এটা তো সুপারিশ মাত্র, সুপারিশ দিলে এটা অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের সন্নিবেশিত হয়ে যাবে, এটা ধারণাটা সংবিধান সম্মত নয়। পূর্ণভাবে এটা যে কোনো সংশোধনী সেটা সন্নিবেশিত করার জন্য হোক, নতুন বিধান আনার জন্য হোক, বা এক্সিস্টিং কোনো বিধান যদি বাতিল করতে হয়, প্রতি ক্ষেত্রে সংবিধান পরিবর্তনের জন্য এটা বিল আকারে প্রস্তুত সংসদে এটাকে উপস্থাপন হতে হয়। সংসদ যদি মনে করে যে সংবিধান পরিবর্তন করবেন, তখন 2/3 মেজরিটি দিয়ে এটা সম্মতি নিতে হয়, তারপর এটা প্রেসিডেন্টের কাছে যায়, প্রেসিডেন্টের গণভোটের কাছে পাঠাবে এবং তারপর গণভোটে যদি পাশ হয়ে আসে তবে সংবিধানে এটা সন্নিবেশিত হতে পারে। কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কোন বিধান একটা সময় পার হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি সন্নিবেশিত হয়ে আসবে, এটা সংবিধান এটাকে অ্যালাউ করে না। বিষয়টির কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতারাও। ঐকমত্য কমিশনের প্রস্তাবকে হাস্যকর বলে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখন যে সমস্ত প্রশ্নগুলো আমি দেখলাম এখানে বলা হয়েছে আপার হাউসে অর্থাৎ উচ্চ কক্ষে নিম্ন কক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসনের মধ্য দিয়ে উচ্চ কক্ষ গঠিত হবে, এইরকম তো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হয়েছে উচ্চ কক্ষ গঠিত হবে 100 সদস্যের, এবং তারা কিভাবে কোন পদ্ধতিতে নির্বাচিত হবে সেটার ব্যাপারে তো ঐকমত্য হয়নি। কেউ ভোটের অনুপাতে চেয়েছে, আমরা চেয়েছি নিম্ন কক্ষের আসনের অনুপাত। এখানে বলা আছে যেভাবে নোট অফ ডিসেন্ট দেয়া হয়েছে সেই নোট অফ ডিসেন্ট গুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই, যে রাজনৈতিক দলসমূহ ম্যান্ডেট প্রাপ্ত হয়, তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করবে। তারপরে এখানে পিআর এর ভিত্তিতে তারা প্রস্তাব সরাসরি করে ফেললেন এবং এখানে কোনো নোট অফ ডিসেন্টের উল্লেখ নাই। আর এখানে নাকি গণভোটের সেই প্রশ্নটা উত্থাপিত হবে যে ভোটের অনুপাতে, ভোটের প্রাপ্ত ভোটের সংখ্যা অনুপাতে পিআর অনুষ্ঠিত, এই জাতীয় উচ্চ কক্ষ গঠিত হবে কি হবে না জনগণ মতামত দেবে, সেই বিষয়টা তো ঐকমত্য হয়নি। নোট অফ ডিসেন্ট আছে। আর দ্বিতীয় কথা হলো তাদের এখতিয়ারের বিষয়ে বলা আছে যে অর্থ বিল এবং আস্থা বিল বাদে, আস্থা ভোট বাদে সব বিষয়ে উচ্চ কক্ষে উত্থাপন করা হবে। এখানেও কর্মপরিধি, কার্যপরিধি সংক্রান্ত নোট অফ ডিসেন্ট আছে যে উচ্চ কক্ষ যেহেতু নির্বাচিত নয় সরাসরি, সেই ক্ষেত্রে সংবিধান সংশোধনী সহ অন্যান্য বিষয়গুলো তারা বিবেচনা করতে পারেন না। জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের এখতিয়ার কারো নেই। এই বিষয়গুলো আলোচিত হওয়ার পরেও, নোট অফ ডিসেন্ট থাকার পরেও তারা সরাসরি সংযুক্তিতে, এই আদেশের সংযুক্তিতে তারা রেখেছেন। এগুলো কোনোভাবে বিবেচনা করা যায় না। আরো এখানে আশ্চর্য হওয়ার বিষয় হচ্ছে যে তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছে যে 270 দিন পঞ্জিকা দিন, মানে ক্যালেন্ডার ডেজ এর মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। সংবিধানের কোনো বিষয় সংশোধিত হওয়ার পরে এটা একটা আইন, সেই আইনটা পার্লামেন্টে যথাযথভাবে পাস হওয়ার পরে যখন স্পিকার সই করে রাষ্ট্রপতির কাছে দিবেন, রাষ্ট্রপতি সই হওয়ার পরে সেটা তখন আইন হিসেবে পরিণত হবে। সেটা সংবিধান সংশোধন হোক বা অন্য আইন হোক, অটোমেটিক এটা পরীক্ষায় ওঠো পাশের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না। এগুলো কিভাবে সুপারিশে আসলে আমি জানি না। তবে জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ গণভোটের মাধ্যমে পাশের দাবি জানিয়েছে জামাত। জুলাই সনদ অবিলম্বে আদেশ জারি করে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন। আমরা বলতে চাই, একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো
জুলাই সনদকে অকার্যকর করা। এক সাগর রক্তের বিনিময়ে যে জুলাই সনদে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে, একই দিনে গণভোট যারা চাচ্ছেন তারা জুলাই সনদকে অকার্যকর করতে চান। এই অপরিণামদর্শী পথ থেকে ফিরে এসে আগামী নভেম্বরে গণদাবি অনুযায়ী আপনি গণভোট দিন, তার আগে রাষ্ট্রপতির আদেশে জুলাই সনদ আদেশ জারি করুন, তারপর জাতীয় নির্বাচন দিন। তাহলেই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে নতুন বাংলাদেশের মানবিক বাংলাদেশ যে প্রতিষ্ঠিত হবে, ফ্যাসিবাদের এই সন্ত্রাসী রাজনীতির চির বিদায় দেবে জনগণ দেশ থেকে। আর এনসিপির নেতারা বলছেন সংসদে নয়, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ডক্টর ইউনূসকেই জারি করতে হবে। আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, সেই আদেশে আমরা খুবই সুনির্দিষ্ট কয়েকটি বিষয় দেখতে চাই। একটি হচ্ছে নোট অফ ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না। যেই সব বিষয়ে ঐক্যমত হয়েছে অথবা ঐক্যমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কার বিষয়ে, সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কিনা আমাদের সংবিধানে। দ্বিতীয়ত আমরা বলেছি যে গণভোটের মাধ্যমে অনুমোদিত হবে এবং এই যে আদেশটা, এই আদেশটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক আসবেন, কারণ এই আদেশের বা এই সংস্কারের ভিত্তিটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই গণ অভ্যুত্থানের যে জনগণের সার্বভৌম ক্ষমতা। বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই ধরনের সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপ্পু, তিনি কখনো এটা দিতে পারেন না। তার দেওয়াটা বৈধ হবে না, জনগণের কাছে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য হবে না। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই গণ অভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে এই আদেশটি জারি করবেন এবং গণভোট হওয়ার পরে পরবর্তী যে সংসদ, সেটা একটা সংস্কার পরিষদ হওয়ার কথা, যেটা সবাই ঐক্যমত হয়েছে এবং যেখানে সংস্কারকৃত 2026 সংবিধান নামে এই সকল পরিবর্তিত বিষয়গুলো সন্নিবিষ্ট হবে। দীর্ঘ আলোচনার পর আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ সই হলেও মতবিরোধ উপেক্ষা করে সেটি বাস্তবায়ন সম্ভব কিনা তাই এখন নতুন প্রশ্ন। গাজার আকাশে আবারও যুদ্ধ বিমানের গর্জন। 28 অক্টোবর দিবাগত রাত পেরিয়ে 29 অক্টোবর ভোর হওয়ার আগেই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল সাবরা এলাকার আবাসিক ভবনগুলো। প্রাণভয়ে সাথী শরণার্থী শিবির ছেড়েছেন সেখানে অবস্থানরতরা। নতুন আশ্রয়ের সন্ধানে ছুটছেন গাজাবাসী। ইসরায়েলের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে হামাস। এর জেরেই গাজায় আবারও শক্তিশালী হামলার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 27 অক্টোবর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে এই হামলার ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বিষয়ক পরামর্শ শেষে সেনাবাহিনীকে অবিলম্বে গাজায় শক্তিশালী আক্রমণ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোন এলাকায় হামলা করা হবে তা স্পষ্ট করেনি ইসরায়েল সরকার। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী 26 অক্টোবর হামাস একজন ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেয়। তবে ইসরায়েল দাবি করেছে মরদেহটি 2 বছর আগে উদ্ধার করা একজন অপহৃত ব্যক্তির। এখনও যে 13 জন জিম্মির মরদেহ ফেরত পাওয়ার কথা, তাদের কারো মরদেহ নয় এটি। অন্যদিকে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের বক্তব্য, ইসরায়েল চুক্তি লঙ্ঘন করায় 28 অক্টোবর সকালে পাওয়া আরেকজন জিম্মির মরদেহ হস্তান্তর বাতিল হয়েছে। ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে জিম্মিদের সন্ধান ও উদ্ধার কাজ বাধাগ্রস্ত হবে। 9 অক্টোবর মিশরের পর্যটন নগরী শারম আল শেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়। 10 অক্টোবর থেকে সেটি কার্যকর হলেও বাস্তবে গাজায় হামলা থামেনি। নতুন করে হামলা শুরু হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি অভিযানে অন্তত 94 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে 28 অক্টোবর আকাশপথে হামলার পাশাপাশি আল শিফা হাসপাতাল ও এর আশেপাশের এলাকায় গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। মধ্য গাজার দেইর আল বালাহ এলাকায় কামান থেকে একাধিক গোলা ছোড়া হয়েছে। দক্ষিণাঞ্চলীয় রাফায়ও গোলাগুলি হয়েছে ইসরায়েলি বাহিনী ও হামাস যোদ্ধাদের মধ্যে। হামলার পরপরই গাজা সিভিল ডিফেন্স নিশ্চিত করেছে এসব হামলায় অন্তত 20 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও কেউ আটকে থাকতে পারে, ফলে নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
2023 সালের 7 অক্টোবর সংঘাত শুরুর পর 2 বছরের প্রায় প্রতিটি সকালেই রক্তাক্ত ছিল গাজার মানুষদের কাছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলের বর্বরোচিত হামলায় এই 2 বছরে অন্তত 68,500 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 1,70,000-এরও বেশি মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন যেন নতুন এক মানচিত্র আঁকার চেষ্টায় আছেন। তার সাম্প্রতিক কর্মকাণ্ড অনেকটা তারই ইঙ্গিত দেয়। চলুন এ নিয়ে আরো খানিকটা বিস্তারিত আলাপ করা যাক। 2 বিশ্বযুদ্ধের পর যখন পৃথিবী প্রায় ধ্বংসের মুখে, তখন আমেরিকা সিদ্ধান্ত নেয় পূর্ব গোলার্ধের বিশৃঙ্খল অঞ্চলগুলোয় কিছুটা শৃঙ্খলা আনতে হবে। প্রথমে ইউরোপ, পরে এশিয়া, তারপর মধ্যপ্রাচ্য আর আফ্রিকা। এই শতাব্দীর মাঝামাঝি এসে যুক্তরাষ্ট্র নিজেকে মানবতার স্ট্যাবিলাইজার হিসেবে দাঁড় করায়। ভুলভ্রান্তি ছিল, কিন্তু ইতিহাসের নিরপেক্ষ পাঠ বলে যে অঞ্চলেই তারা হস্তক্ষেপ করেছে শেষ পর্যন্ত সেই অঞ্চল আরও স্থিতিশীল, ধনী ও সংযুক্ত হয়েছে। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের রেডিক্যাল প্রেসিডেন্সি এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। তিনি যেন বলছেন, দূরের দুনিয়ার বোঝা নামাও, এখন সময় নিজের অঙ্গনের। যদি জর্জ বুশের ইরাক আক্রমণকে মধ্যপ্রাচ্যের বিগ ব্যাং থিওরি বলা হয়, তাহলে ট্রাম্পের ভেনেজুয়েলা অভিযান হচ্ছে এক নতুন হেমিস্ফেরিক ইঞ্জিনিয়ারিং এক্সপেরিমেন্ট। মাদুরো সরকারকে তিনি দেখেন এক অশুভ শক্তি হিসেবে, দুর্নীতি, মাদক ও চীনা প্রভাবের ঘূর্ণি, যাকে উৎখাত করলে নাকি আবারও আমেরিকায় গোলার্ধ নিজের ভারসাম্য ফিরে পাবে। ট্রাম্প প্রায়ই বলেন এটা হবে ডিজিটাল যুগের এক স্প্লেন্ডেড লিটল ওয়ার, একটি ছোট কিন্তু দারুণ যুদ্ধ যেটা আমেরিকার প্রাচীন মানচিত্রকে আবারও আঁকবে। এই ধারাটার শেকড় অনেক পুরনো। 1823 সালে প্রেসিডেন্ট জেমস মোনরো বলেছিলেন, ইউরোপীয় শক্তিগুলো যেন আর আমাদের অর্ধগোলকে পা না রাখে। তখন আমেরিকা দুর্বল, সামরিকভাবে প্রায় অক্ষম। তাই মোনরো ডক্ট্রিন আসলে ছিল এক ধরনের ব্লাফ, একটা মানসিক দেয়াল, ইউরোপকে ভয় দেখানোর চেষ্টা। তিনি আধিপত্য নয়, বরং সীমানা টানছিলেন। এখানে তোমরা না, এটা আমাদের এলাকা। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণা বদলে গেল। ডক্ট্রিনগুলো সফটওয়্যার মতো, এক যুগের জন্য লেখা হয় কিন্তু বারবার আপডেট নিতে থাকে। মোনরোর আত্মরক্ষার লাইন ধীরে ধীরে পরিণত হলো এক অপারেশনাল নেটওয়ার্কে, যেখান থেকে আমেরিকা পুরো অর্ধগোলকের রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করলো। 19বিংশ শতাব্দীর শেষ দিকে প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলি এই সফটওয়্যারে যোগ করলেন হার্ড পাওয়ার, সামরিক ও বাণিজ্যিক শক্তি। তখন আমেরিকা দ্রুত শিল্পায়িত হচ্ছে, আর ম্যাকিনলি বুঝলেন হেমিস্ফেরিক নিয়ন্ত্রণ মানেই শিল্পের জ্বালানি। তিনি ঘোষণা দিলেন, এই গোলার্ধ আমাদের অর্থনৈতিক ঘূর্ণি, এটাই আমাদের ইঞ্জিন। তার শাসন আমলে দেখা গেল এক অভূতপূর্ব সংমিশ্রণ, ট্যারিফ, প্রোটেকশন, সামরিক অভিযান ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লব। 1898 সালের স্প্যানিশ আমেরিকান ওয়ার, যেটাকে বলা হয় একটি সুন্দর ছোট যুদ্ধ, এই ধারণার বাস্তব রূপ। কিউবায় পুরনো সাম্রাজ্য স্পেনকে সরিয়ে আমেরিকা তৈরি করলো নিজের ফায়ারওয়াল, আর ফিলিপাইনে গিয়ে পরীক্ষা করলো তার বৈশ্বিক ক্ষমতা। ম্যাকিনলির এই প্রোটেকশনিজম আজও ট্রাম্পের মধ্যে প্রতিধ্বনিত হয়। ট্রাম্পের স্টিল অ্যান্ড ট্যারিফ ওয়াল আসলে এক ধরনের আধুনিক ম্যাকিনলিবাদ, অর্থনৈতিক রক্ষা কবচ, যা একদিকে অভ্যন্তরীণ শিল্পকে শক্তিশালী করে, অন্যদিকে ভবিষ্যৎ বিস্তারের প্রস্তুতি নেয়। দুজনই বিশ্বাস করতেন সুরক্ষা মানে পশ্চাৎপসারণ নয়, বরং প্রস্তুতি। এরপর এলেন থিওডোর রুজভেল্ট। তিনি মোনরোর দেয়ালটাকে নাড়াচাড়া দিলেন, তাতে প্রাণ সঞ্চার করলেন। রুজভেল্ট ঘোষণা করলেন, আমরাই হস্তক্ষেপ করব, অন্য কেউ নয়। তিনি গড়লেন পানামা খাল, ব্যবহার করলেন গানবোট কূটনীতি, এমনকি জাপান রাশিয়া যুদ্ধের শান্তি চুক্তির জন্য নোবেলও জিতলেন। তার চোখে হেমিস্ফেরিক শৃঙ্খলা মানে শুধু সামরিক নিরাপত্তা নয়, এক প্রকার নৈতিক দায়িত্ব। আজ ট্রাম্প সেই রুজভেল্টীয় শক্তির আধুনিক সংস্করণ। রুজভেল্ট যেমন শিল্পযুগের জন্য আমেরিকাকে সংগঠিত করেছিলেন, ট্রাম্প তেমনি ডিজিটাল যুগের জন্য করছেন। শুধু অস্ত্র নয়, এখন তার হাতিয়ার, ট্যারিফ, স্যাংশন, এআই চেইন আর মিডিয়া ড্রামা। তিনি মোনরোর ঢালকে রূপ দিয়েছেন তলোয়ারে, কিন্তু এবার প্রতিপক্ষ ইউরোপ নয়, চীন। ট্রাম্পের লক্ষ্য চীনকে পশ্চিম গোলার্ধ থেকে বের করে দেওয়া। আর্জেন্টিনা, ব্রাজিল, পেরু, ভেনেজুয়েলায় চীনের উপস্থিতি ঠেকাতে তিনি ব্যবহার করছেন অর্থনৈতিক চাপ,
নৌবাহিনীর শক্তি প্রদর্শন আর রাজনৈতিক ব্ল্যাকমেইল। এ যেন ম্যাকিনলির ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলেরই নতুন সংস্করণ, যেখানে জ্বালানি, খনিজ আর উৎপাদন শৃঙ্খল মিলে তৈরি হচ্ছে এক নতুন আমেরিকা ফার্স্ট নেটওয়ার্ক। ট্রাম্পের ভেনেজুয়েলা অভিযান শুধু রাজনীতি নয়, এক মহানাটক। মারিয়া করিনা মাচাদো নামের বিরোধী নেত্রীকে সমর্থন দিয়ে তিনি একদিকে নৈতিক হস্তক্ষেপ দেখাচ্ছেন, অন্যদিকে নিজেকে 2026 সালে নোবেল প্রার্থিতা পর্যন্ত সাজাচ্ছেন। ট্রাম্পের চোখে ভেনেজুয়েলা এক রুগ্ন দেশ নয়, বরং এক বাধা, যেটা সরালে একীভূত আমেরিকা আবারও গড়ে উঠবে উত্তর দক্ষিণে যুক্ত শিল্প, প্রযুক্তি আর বাণিজ্যিক শৃঙ্খল, যার নেতৃত্বে থাকবে যুক্তরাষ্ট্র। এই নতুন ধারণার কেন্দ্রবিন্দু মায়ামি, যেখানে ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহযোগী মার্কো রুবিওর চোখে এটি পুরো আমেরিকাস মহাদেশের রাজধানী। এখানেই মিলছে কিউবার নির্বাসিত রাজনীতি, ভেনেজুয়েলার বিরোধী নেতারা, কলম্বিয়ার বিনিয়োগকারী আর প্রভাবশালী নিরাপত্তা মহল। এ যেন চীনের বেল্ট অ্যান্ড রোড এর আমেরিকান সংস্করণ। কোনো নিয়ম নয়, বরং প্রভাব আর লেনদেনের উপর দাঁড়ানো এক জাল। এই দৃষ্টিভঙ্গি ট্রাম্পের ইতিহাস প্রেমকেও উস্কে দেয়। তিনি মাউন্ট ম্যাকিনলির নাম ফিরিয়ে আনেন, পানামা খাল নিয়ে কথা বলেন, এমনকি গ্রিনল্যান্ড কেনার স্বপ্নও দেখেন। সবই এক প্রতীকী মানচিত্রে, যেখানে আমেরিকা আবারও নিজের নিয়তিকে নতুন করে আঁকছে। রুজভেল্টের সময় লক্ষ্য ছিল পূর্ব পশ্চিমের সংযোগ, ট্রাম্পের লক্ষ্য উত্তর দক্ষিণে পুনঃকেন্দ্রীকরণ, একটি ভার্টিক্যাল ওয়ার্ল্ড অর্ডার যেখানে শক্তি, জনসংখ্যা, জলবায়ু ও অর্থনীতি একই অক্ষ বরাবর চলে। পূর্ব পশ্চিম গ্লোবালাইজেশন এখন তার শেষ প্রান্তে, আর নতুন যুগের রাজনীতি হবে হেমিস্ফেরিক, আঞ্চলিক, উল্লম্বভাবে সংযুক্ত। জলবায়ু পরিবর্তন দক্ষিণকে দুর্বল করছে, উত্তরকে শক্তিশালী করছে। উত্তরে জনসংখ্যা কমছে, দক্ষিণ থেকে অভিবাসীরা ধেয়ে আসছে। আর ট্রাম্প এটাকেই বলছেন নতুন যুগের জাতীয় নিরাপত্তা হুমকি। তার আমেরিকা তাই আবারও ফিরে যাচ্ছে নিজের স্বাভাবিক মহাযোজনে, এক হেমিস্ফেরিক একীকরণে যা তিনি ডাকছেন আমেরিকাস ফার্স্ট ডক্ট্রিন। এই নীতির সারমর্ম হলো মনোরো বৃত্ত এঁকেছিলেন, ম্যাকিনলি সেটাকে ভরাট করেছিলেন, রুজভেল্ট তাতে প্রাণ দিয়েছিলেন, আর এখন ট্রাম্প সেটাকে নতুনভাবে জ্বালাচ্ছেন ডিজিটাল যুগের আগুনে। তিনি পুরনো বৈশ্বিকতার বদলে বিক্রি করছেন স্বনির্ভর সাম্রাজ্যের স্বপ্ন, যেখানে পিছু হটা নয়, বরং পুনর্জন্ম। এটাই ট্রাম্পের মহাযাত্রার বৈপরীত্য। একই সঙ্গে নস্টালজিক ও বিপ্লবী, আত্মমগ্ন অথচ আগ্রাসী, প্রতিরক্ষামূলক অথচ সম্প্রসারণবাদী। যেমন মানুষ তেমনি তার কৌশল, সবকিছু সর্বত্র একসাথে। মালয়েশিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর শীর্ষ বৈঠকে অংশ নেওয়ার মধ্য দিয়ে শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর। এরপর জাপান পেরিয়ে 29 অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। অংশ নেবেন এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক শীর্ষ সম্মেলনে। বিমানবন্দরে ট্রাম্পকে দেওয়া হয় রাজকীয় সংবর্ধনা। এয়ারফোর্স ওয়ানের সিঁড়ি বেয়ে নামার সঙ্গে সঙ্গে বাজতে থাকে সামরিক ব্যান্ডের হেল টু দ্য চিফ। তাকে স্বাগত জানান দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন ও সেনা কর্মকর্তারা। 100টি তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক অভ্যর্থনা। কিছুক্ষণ পরে ব্যান্ডটি বাজাতে শুরু করে জনপ্রিয় গান YMCA, যা ট্রাম্পের রাজনৈতিক সমাবেশে প্রায় শোনা যায়। হাসি মুখে হাত নেড়ে অভ্যর্থনা গ্রহণ করেন ট্রাম্প। এরপর মেরিন ওয়ানে চড়ে রওনা হন গিয়াংজুর উদ্দেশ্যে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়, এপেক সম্মেলনের প্রথম দিনই 30 অক্টোবর গিয়াংজুতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। সেখানে অতিথিকে উপহার হিসেবে দেবেন 5ম শতকের শিলা রাজবংশের রাজমুকুটের অনুকরণে তৈরি একটি মুকুটের রেপ্লিকা। কোরিয়ার প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র জানান, দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে এই উপহার দেওয়া হবে ট্রাম্পকে। লি জে-মিয়ং ট্রাম্পের মধ্যে বৈঠকের আলোচনার কেন্দ্রে থাকবে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বাণিজ্য চুক্তি এবং যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়ার পণ্য রপ্তানিতে শুল্ক ইস্যু। দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক নগরী গিয়াংজু রূপ নিয়েছে বিশ্ব কূটনীতির নতুন মঞ্চে। ট্রাম্পের সফর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এই শহরে। পুরো এলাকায় মোতায়েন করা হয়েছে প্রায় 20,000 নিরাপত্তা কর্মী। শহরের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে বসানো হয়েছে অ্যান্টি ড্রোন ব্যবস্থা ও বুলেট প্রুফ ব্যারিকেড। অ্যাপেক সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রথম মুখোমুখি সাক্ষাতে ইতিবাচক এবং দারুণ ফল আসতে পারে। তাই তো পুরো বিশ্বের নজর এখন যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য আলোচনার দিকে। সম্প্রতি একটি বাণিজ্য চুক্তির কাঠামোর বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন দুই দেশের কর্মকর্তারা, যেখানে বাণিজ্য শুল্ক, টিকটক সহ চীনা প্রযুক্তি সংস্থার কার্যক্রম এবং বিরল খনিজ মাটির সরবরাহের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত। পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মতে ট্রাম্প শি বৈঠকের মাধ্যমে কিছুটা হলেও কমতে পারে চীন যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য দ্বন্দ্ব। এই বৈঠকের আয়োজক হিসেবে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলেছে দক্ষিণ কোরিয়া। এদিকে ট্রাম্পের সফর ও ট্রাম্প শিয়ের বৈঠক আয়োজন ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে। 25 অক্টোবর শহরে দুটি বিক্ষোভে ট্রাম্প ও শি বিরোধী স্লোগান দেওয়া হয়। যুদ্ধের ভবিষ্যৎ যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য। বিস্ফোরণ শনাক্ত করতে মাঠে ছুটেছে রোবট কুকুর, আকাশে ঘুরছে শত শত ড্রোনের ঝাঁক, আর যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে সিদ্ধান্ত নিচ্ছে অ্যালগোরিদম। এটি কল্পনা নয়, বরং বাস্তবে তা গড়ে তুলেছে চীন, বিশেষ করে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা জায়ান্ট ডিপসিককে কেন্দ্র করে। বেইজিং এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে যুদ্ধক্ষেত্রের নতুন অস্ত্র হিসেবে গড়ে তুলেছে। তাদের লক্ষ্য একটাই, সারা বিশ্বে প্রযুক্তি নির্ভর আধিপত্য প্রতিষ্ঠা করা। এখন প্রশ্ন উঠেছে, বেইজিং কি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি অস্ত্র প্রতিযোগিতায় নামতে চাচ্ছে? চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা কোম্পানি নরিনকো গত ফেব্রুয়ারিতে উন্মোচন করেছে নতুন এক স্বয়ংক্রিয় সামরিক যান নরিনকো P-60। ঘন্টায় 50 কিলোমিটার গতিতে ছুটে চলা এই যান নিজে থেকেই যুদ্ধে সহায়তা অভিযান পরিচালনা করতে পারে, আর এর মূল চালিকা শক্তি হলো ডিপসিকের তৈরি AI মডেল। এই সামরিক যানটি এমন সময় সামনে আনলো বেইজিং যখন চীন ও যুক্তরাষ্ট্রের নেতারা সম্ভাব্য সংঘাতের জন্য তাদের সামরিক বাহিনীকে প্রস্তুত হতে বলছেন। চীনা কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা বলছেন, নরিনকো P-60 যান প্রমাণ করে চীন কিভাবে AI প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে। তাদের মতে এই প্রযুক্তি কেবল একটি যুদ্ধযান নয়, বরং চীনের সামরিক আধিপত্যের নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় এগিয়ে যেতে ডিপসিক হচ্ছে বেইজিংয়ের সবচেয়ে বড় হাতিয়ার। রয়টার্স শতাধিক গবেষণাপত্র, প্যাটেন্ট ও সরকারি ক্রয় নথি বিশ্লেষণ করে দেখেছে, চীন নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে। যদিও চীনের পরবর্তী প্রজন্মের অস্ত্র কিভাবে কাজ করে এবং এগুলো কতটা ব্যবহার করা হচ্ছে তা এখনো গোপন। তবে প্যাটেন্ট ও ক্রয়ের নথিপত্র থেকে দেখা যায় দেশটি স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করা এবং যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মতো প্রযুক্তি তৈরি করেছে, আর এসবই মূলত যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার লক্ষ্যে। তবে নথিতে উল্লেখ থাকা সব পণ্যই তৈরি হয়েছে কিনা তা রয়টার্স নিশ্চিত হতে পারেনি, কারণ প্যাটেন্ট মানেই যে সেগুলো তৈরি হয়ে গেছে এমন নয়। চীনের সেনাবাহিনী, পিপলস লিবারেশনের আর্মি এবং এর সহযোগীরা এখনও এনভিডিয়া চিপ ব্যবহার করছে বা খুঁজছে। এমনকি যুক্তরাষ্ট্র এই চিপের যে মডেলগুলো রপ্তানি নিষিদ্ধ করেছে সেগুলো তালাশ করছে চীন। এই চিপগুলো নিষেধাজ্ঞার আগেই মজুত করা হয়েছিল কিনা তা জানা যায়নি। রয়টার্সের বিশ্লেষণে দেখা গেছে PLA এর সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানগুলো 2024 এবং 2025 সালেও এই চিপ ব্যবহার করেছে। 2022 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর চীনে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার জনপ্রিয় A100 ও H100 চিপের রপ্তানি নিষিদ্ধ করে, কিন্তু তার আগেই সম্ভবত কিছু চিপ মজুত করে রেখেছিল বেইজিং। এনভিডিয়ার মুখপাত্র জন রিজ্জো রয়টার্সকে বলেন, পুরনো বা পুনর্ব্যবহৃত চিপ দিয়ে নতুন কিছু সম্ভব নয়, আর সামরিক কাজে এগুলো ব্যবহার করাও কঠিন, কারণ সফটওয়্যার ও রক্ষণাবেক্ষণের সহায়তা পাওয়া যাবে না। তাই চীনের সেনাবাহিনী এখন দেশীয় প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে। তবে বিশ্লেষকদের মতে চীনের গবেষণা সংস্থাগুলো এই চিপগুলোকেই প্রশিক্ষণ ও পরীক্ষার কাজে লাগাচ্ছে। ওয়াশিংটনের রপ্তানি নিয়ন্ত্রণের পর চীন ক্রমে নিজেদের প্রযুক্তিতে নির্ভরতা বাড়াচ্ছে। দরপত্র ও প্যাটেন্ট নথিতে দেখা গেছে PLA এর বিভিন্ন ইউনিট হুয়াওয়ে চিপ ব্যবহার করছে। হুয়াওয়ে অ্যাসকেন চিপ এখন অনেক সামরিক ঠিকাদার ব্যবহার করছে, যার মাধ্যমে ডিপসিকের মডেলগুলো চালানো হচ্ছে। তবে তারা জেমসটাউনের সব দরপত্র যাচাই করতে পারেনি। জেমসটাউন চলতি সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে। তারা আগেই রয়টার্সকে প্রতিবেদনটি পাঠিয়ে দিয়েছে।
হুয়াওয়ে সামরিক খাতে তাদের চিপ ব্যবহারের বিষয়ে কোনো মন্তব্য করেনি। এছাড়া সামরিক কাজে এআই এর ব্যবহারের বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়, ডিপসিক এবং নরিনকো কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করলেও সেভাবে সাড়া পাওয়া যায়নি। ওয়াশিংটন ভিত্তিক প্রতিরক্ষা নীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক জেমসটাউন ফাউন্ডেশনের গবেষক সানি চুয়াং বলেন, 2025 সালে চীনের সেনাবাহিনী এমন সব প্রতিষ্ঠানকে চুক্তিভিত্তিক কাজ দিয়েছে যারা শুধুই দেশীয় হার্ডওয়্যার ব্যবহার করেছে। হুয়াওয়ের এআই চিপ ব্যবহারই তার প্রমাণ। চলতি বছরের 6 মাসে PLA এর প্রকিউরমেন্ট নেটওয়ার্ক থেকে ইস্যু করা কয়েকশো দরপত্র বিশ্লেষণ করে চুয়াং এই তথ্য পেয়েছেন। রয়টার্স স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেননি। তবে দেশীয় কোম্পানিগুলোর ওপর চীনের নির্মিত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে বেইজিং প্রকাশ্য চাপ দিচ্ছে বলে যে কথাটি শোনা যাচ্ছে তার সঙ্গে এ দাবি সামঞ্জস্যপূর্ণ। রয়টার্সের তথ্য অনুযায়ী 2025 সালে PLA এর 1 ডজনেরও বেশি দরপত্রে ডিপসিক মডেলের উল্লেখ আছে। অন্যদিকে আলিবাবার প্রতিদ্বন্দ্বী মডেল কিউএন এর উল্লেখ মাত্র একটিতে। ডিপসিক সম্পর্কিত দরপত্রের সংখ্যা এবছর অনেক বেড়েছে। প্রায়ই নতুন সামরিক প্রয়োগ দেখা যাচ্ছে PLA এর ওয়েবসাইটে। ডিপসিকের জনপ্রিয়তা চীনের ঘোষিত অ্যালগোরিদম সার্বভৌমত্ব এর অংশ, অর্থাৎ পশ্চিমা প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের প্রযুক্তি ব্যবহার নিয়ন্ত্রণে নেওয়া। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এ বিষয়ে মন্তব্য করতে চায়নি, তবে তারা বলেছে ডিপসিক চীনের সেনা ও গোয়েন্দা কার্যক্রমে সহায়তা দিয়েছে এবং ভবিষ্যতেও দিতে পারে। তারা আরও বলেছে যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর সঙ্গে নিরাপদভাবে এআই প্রযুক্তি ব্যবহার করবে এবং প্রতিদ্বন্দ্বীদের হাত থেকে তা রক্ষা করবে। চীন এখন যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াচ্ছে। তারা এমন রোবট কুকুর বানাতে চায় যেগুলো দলবদ্ধভাবে টহল দেবে, হুমকি খুঁজে বের করবে এবং বিস্ফোরক নিয়ন্ত্রণ করবে। 2024 সালের নভেম্বরে চীনের সেনাবাহিনী এই রোবট কুকুরের জন্য দরপত্র দেয়, তবে তা কার্যকর হয়েছে কিনা তা জানা যায়নি। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেখা গেছে PLA এর আগেও ইউনিট্রি নামে কোম্পানির তৈরি সশস্ত্র রোবট কুকুর মহড়ায় ব্যবহার করেছে। কোম্পানিটি কোনো মন্তব্য করেনি। গত 2 বছরে প্রকাশিত প্যাটেন্ট দরপত্র ও গবেষণাপত্রে দেখা যায় PLA এখন যুদ্ধ ও সামরিক বাহিনী সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনায় AI ব্যবহার করছে। AI স্যাটেলাইট ও ড্রোনের তোলা ছবি দ্রুত বিশ্লেষণের প্রযুক্তি তৈরি করছে। ল্যান্ডশিপ ইনফরমেশন টেকনোলজি নামে একটি কোম্পানি জানিয়েছে হুয়াওয়ের চিপে তৈরি তাদের প্রযুক্তি দ্রুত লক্ষ্য শনাক্ত করতে পারে। এটি রাডার ও বিমানের সঙ্গে কাজ করে অভিযান পরিচালনা করতে পারে। শিআন টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়েছে AI এর কারণে অভিযান পরিকল্পনা অনেক দ্রুত করা যায়। তাদের তৈরি ডিপসিক সিস্টেম 48 সেকেন্ডে 10,000 যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করেছে। এই কাজে সাধারণ মানুষের দল করলে 48 ঘন্টা লাগত। চীনের সেনাবাহিনী এখন স্বয়ংক্রিয় অস্ত্র তৈরিতে বিনিয়োগ করছে। বিভিন্ন প্যাটেন্ট ও দরপত্রে দেখা গেছে তারা ড্রোনে AI সংযোজন করেছে, যাতে ড্রোনগুলো নিজে থেকে লক্ষ্য চিনে ফেলতে ও অনুসরণ করতে পারে। বেইহাং বিশ্ববিদ্যালয় এক প্যাটেন্টে জানিয়েছে তারা ডিপসিক প্রযুক্তি দিয়ে ড্রোন স্কোয়াডের সিদ্ধান্ত গ্রহণ সক্ষমতা উন্নত করছে, বিশেষ করে ছোট ও নিম্ন উচ্চতার হুমকি শনাক্তে। চীনের প্রতিরক্ষা নেতৃত্ব বলছে অস্ত্র ব্যবস্থায় মানুষের নিয়ন্ত্রণ থাকবে। তারা AI চালিত অস্ত্রের অনিয়ন্ত্রিত ব্যবহার এড়াতে চায়। যুক্তরাষ্ট্র AI ভিত্তিক যুদ্ধ প্রযুক্তি বাড়াচ্ছে। তারা 2025 সালের শেষ নাগাদ হাজারো স্বয়ংক্রিয় ড্রোন মোতায়েন করতে চায়। এর লক্ষ্য চীনের ড্রোন সংখ্যার আধিক্য মোকাবেলা করা। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।